আসসালামু আলাইকুম। দেখছেন কম্পিউটার ভিশন, সাথে আছি আমি সালিম। স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটার মেইন ডিসকাশন হচ্ছে যে আপনার কম্পিউটার কিনতে গিয়ে আমরা কি ধরনের ভুলগুলো করে ফেলি। খুব শর্টকাটে বলার চেষ্টা করব। আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি মূলত নতুন মানুষদের জন্য, যারা নতুন কম্পিউটার কিনবেন বলে ভাবছেন তাদের জন্য খুবই উপকার আসতে পারে। তো যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আর আরও কি কারণে কম্পিউটার কিনতে যে ভুল হয়ে থাকে এই ভিডিওতে হয়তো সব বলা হবে না, আপনি একটু কমেন্ট করে যাবেন। তাহলে আপনার এই কমেন্ট থেকে পড়ে অনেকে সচেতন হয়ে যাবেন যে কম্পিউটার কিনতে গিয়ে সেই ভুলগুলো করবেন না। বন্ধুরা, চলে যাচ্ছে ভিডিওর মেইন আলোচনায়। আমরা কম্পিউটার কিনতে যাই, ধরেন প্রথমত যখন আমরা কম্পিউটার কিনতে যাব, হয়তো আমাদের ফ্যামিলির অনেকে কিছু জানেন না, সে তার বন্ধুকে ফোন দেন যে বন্ধু একটা ছোট ভাইয়ের জন্য বা ছোট মেয়ের জন্য বা ছোট বোনের জন্য বা অমুক তমুকের জন্য একটা কম্পিউটার কিনবো, কোথা থেকে কিনবো, কি কম্পোনেন্ট কিনবো। অর্থাৎ যাকে ফোন দিয়েছে সেও দেখা যায় যে খুবই হালকা হালকা জানে। দেখা গেলো সে 2-4টা প্রোডাক্টের নাম বলে দিয়েছে। একটা ধরন হলো যে সেকেন্ড জেন প্রসেসরের নাম বলে দিয়েছে, মাদারবোর্ড একটা বলেছে, 4th জেনারেশনের র্যাম একটা বলেছে, ধরেন DDR5 মানে DDR4, এইভাবে নানা ধরনের কিন্তু ভুলগুলো হয়ে যায়। তা আসলে এখানে কেন হয় এটা? কারণ হলো যে আপনি কম্পিউটার কিনবেন, আপনি সঠিক নিয়মটা জানছেন না, সঠিক পরিকল্পনার অভাব। আবার অনেকে দেখা যায় যে আপনি কম্পিউটার কিনতে এসেছে মার্কেটে, আমরা যেমন জিজ্ঞাসা করি যে আপনি আসলে কম্পিউটার দিয়ে কি কাজ করবেন? তো সে বলে যে ভাই হলেই হলো একটা কম্পিউটার। না, আসলে আপনি একটা কম্পিউটার কিনবেন কেন হইলে হলো? কারণ আপনি তো একটা মোবাইল কিনতে যেয়ে বলেন না যে হইলেই হলো একটা মোবাইল। আপনি একটা স্মার্টফোন কিনতে যাবেন, তখন আপনি কি দেখেন যে আমার এই স্মার্টফোনটাতে ক্যামেরাটা কিন্তু খুব সুন্দর হওয়া লাগবে। তারপর হচ্ছে এখানে র্যাম-ট্যাম বেশি হওয়া লাগবে। আমি একটু যেন বেশি ছবি তুলে রাখতে পারি। এগুলো একটু থাকা লাগবে। তাহলে সেখানে এগুলো বলেন না? তার মানে কি? আপনি কিন্তু একটা মোবাইল কিনতে গিয়েও একটা প্ল্যানিং করেন। তাহলে কেন আপনি কম্পিউটার কিনতে গিয়ে প্ল্যানিং করবেন না? সো আপনি যখন কম্পিউটার কিনতে যাবেন সবার আগে থাকতে হবে আপনার পরিকল্পনা। পরিকল্পনাটা কেমন হতে পারে? ধরেন হচ্ছে যে আপনি প্রথমত চিন্তা করবেন যে আপনি কি ধরনের কাজ করবেন এই কম্পিউটারটা দিয়ে। কি ধরনের কাজ? ধরেন অনেকে আছে যে অফিসিয়াল কাজকর্ম করে, সেটার জন্য এক ধরনের কম্পিউটার হতে পারে। ধরেন অনেকে আছে ভিডিও-টিডিও নিয়ে কাজ করবে, একটু ভিডিও অ্যানিমেশন হাবিজাবি এগুলো নিয়ে কাজ করবে, সেটার জন্য এক ধরনের কম্পিউটার হতে পারে। অনেকে আছে যে শুধু আমি মিউজিক-টিউজিক শুনবো, গান শুনবো, মুভি দেখবো অনলাইনে। এটার জন্য এক ধরনের কম্পিউটার হতে পারে বা ল্যাপটপ হতে পারে। অনেক সময় দেখা যায় যে আপনি গ্রাফিক্স রিলেটেড কাজ করবেন, সেটার জন্য এক ধরনের হতে পারে। আপনি ইঞ্জিনিয়ার মানুষ, কনস্ট্রাকশনের কাজ করেন, অথবা আপনি আর্কিটেকচার ডিজাইনার, সেগুলো নিয়ে কাজ করেন। তার মানে কি? আপনি যেমন ক্যাটাগরির লোক, আপনি কি ধরনের কোয়ালিফাইড, মানে আপনার কাজের ধরনটা কি, এটা কিন্তু আপনাকে জেনে শুনে বুঝে একটা প্ল্যানিং করতে হবে। সো অবশ্যই আমি যেটা বলি, আপনি যখন কম্পিউটার কিনবেন দেখবেন যে ইউটিউবে অসংখ্য পিসি বিল্ডার গাইডলাইন আছে, অসংখ্য সহযোগিতা আছে। আপনারা সেগুলো ভিডিও দেখে আপনি আগে একটা সূক্ষ্ম পরিকল্পনা করবেন যে আপনি কি কাজ করবেন, সেই সাথে এই কাজের জন্য আপনার কি ধরনের কম্পোনেন্ট নেওয়া উচিত। আমরা এখনো কম্পিউটার কিনতে এসে ধরেন কোন একটা দোকানদারকে বলেছে, আপনাকে বলছে আপনি কত টাকা দিয়ে কম্পিউটার কিনবেন, সে ধরেন আপনি বললেন যে আমি 30,000 টাকা আমার বাজেট। সে কি করলো? তার লাভের আশায় আপনাকে একবারে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন বা এই টাইপের একটা ব্যাকডেটেড পিসি সাজিয়ে দিয়ে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে আপনাকে ছেড়ে দিল। তাহলে এটাতে কি হচ্ছে যে আপনি পরিকল্পনা না করার কারণে আপনার যে এতগুলো টাকা অনেকটাই মানে অযথা খরচ করে ফেলেছেন। সো অবশ্যই আপনি কি কাজ করবেন, কেন কিনবেন, এরকম একটা সূক্ষ্ম পরিকল্পনা করবেন। এক্ষেত্রে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে সহযোগিতা নিতে পারেন। এটা হচ্ছে একটা প্রথম টপিক, যে আমাদের পরিকল্পনার অভাব থাকে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে ব্র্যান্ড সিলেকশন। ধরেন আপনি পরিকল্পনা করে ফেলেছেন যে আপনি একজন ভিডিওগ্রাফার, অথবা আপনি ভিডিও এডিটর, অথবা আপনি গ্রাফিক্স ডিজাইনার, অথবা আপনি গেমার। আপনি একটা গেম খেলবেন, একটা প্ল্যানিং, আপনি মানে যে একটা পরিকল্পনা করে ফেলেছেন। এখন আপনি বুঝতে পারছেন না যে আমি কোন ব্র্যান্ডগুলো দিয়ে একটা পিসি বিল্ড করব। এই ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যেটা ভুল করে ফেলি, সেটা হচ্ছে ব্র্যান্ড সিলেকশনটা। আমরা ব্র্যান্ড সিলেকশন করতে যেয়ে অনেক ভুল করে ফেলি। সো অবশ্যই আপনি মার্কেটে একটা পিসি বিল্ড করতে গেলে 8টা-10টা যে আইটেম লাগে, প্রত্যেকটা কিন্তু আলাদা ম্যানুফ্যাকচারার আছে, এবং বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন ধরনের, বিভিন্ন মানের, বিভিন্ন দামের পণ্যগুলো তৈরি করে থাকে। তাহলে আপনাকে যেটা জানতে হবে যে আপনি যে পিসিটা ক্রয় করছেন, এখানে যে পণ্যগুলো নিবেন, 8টা-10টা আইটেম নিয়ে যে পিসিটা সাজাবেন, এখানে কেমন ব্র্যান্ডের গুলো নিবেন। এখন চলে আসে যে কি ব্র্যান্ড তাহলে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন। না, আসলে এখানে এভাবে নয়। আপনি যখন নিতে যাবেন, রিপুটেটেড কি ব্র্যান্ড আছে মার্কেটে, এটা নিয়ে অসংখ্য পিসি বিল্ডার গাইডলাইন আছে, আমাদের চ্যানেলেও আছে, সেগুলো দেখবেন।
ধরেন আপনি একটা মাদারবোর্ড নেবেন, একটা পার্ট, মাদারবোর্ডের কি কি ব্র্যান্ড আছে বাংলাদেশে একটু দেখে নেন। ধরেন গিগাবাইট আছে, এমএসআই আছে, অ্যাসুস আছে, তারপর হচ্ছে বায়োস্টার আছে। এই যে কমন কিছু ব্র্যান্ড আছে যেগুলো রিপুটেটেড, যেগুলোর কাস্টমার সার্ভিসগুলো আপনি খুব সহজে পাবেন, যেগুলোর মূল্যগুলো আপনি কম্পেয়ার করতে পারেন, এই ধরনের প্রোডাক্টগুলো দিয়ে আপনি আপনার পিসির যে প্রথম কম্পোনেন্ট চয়েস করলেন। এইরকম আদার্স যে কম্পোনেন্ট আছে, র্যাম আছে, তারপর এসএসডি আছে, হার্ড ডিস্ক আছে, কেসিং আছে, পাওয়ার সাপ্লাই আছে, মনিটর আছে। তো এগুলো প্রত্যেকটা জিনিস আপনি যেগুলো ব্র্যান্ড রিপুটেটেড, যেগুলো খুব গ্রহণযোগ্য, যেগুলো নন ব্র্যান্ড, যেগুলোর কাস্টমার সাপোর্টটা খুব সহজে পাবেন, এগুলো একটু যাচাই করার চেষ্টা করবেন যে আমি কোনটার খুব সহজে ওয়ারেন্টি পাবো, কোনটা রিপুটেটেড ব্র্যান্ড। অনলাইনে আপনি সার্চ করলে দেখবেন যে অনেক ভালো ভালো তথ্যগুলো পেয়ে গিয়েছেন। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন, তাহলে আপনার ব্র্যান্ড সিলেকশনটা অনেক সঠিক হয়ে যাবে। আচ্ছা, তৃতীয়ত একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা পিসি বিল করতে যেয়ে আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি না, যে কি ভ্যালু ফর মানি। মানে আপনি ধরেন একটা কম্পিউটার কিনলেন অথবা আপনি একটা ল্যাপটপ কিনলেন, এই ল্যাপটপটা কোনো কারণে আপনাকে রিসেল করতে হতে পারে অথবা আপনাকে এটা চেঞ্জ করে আরও আপগ্রেড করতে হতে পারে। তাহলে আপনি দেখবেন যে আপনি একটি এত দামি কম্পিউটার কিনেছেন, আপনি 6 মাস পরে বা 1 মাস পরে 2 মাস পরে বেচতে গিয়েছেন, দেখলেন যে সেটার ভ্যালুই নাই। কেন ভ্যালু থাকতে নাও পারে? ধরেন আপনি একটা 3rd জেনারেশন 4th জেনারেশন পিসি বিল করেছেন, এখন ধরেন চলছে 14th জেনারেশন। কারণ আপনি এই যে প্রথমে যে পিসিটা কিনেছেন 20,000, 25,000, 30,000 টাকা দিয়ে, আপনি কিন্তু এই কথাটা চিন্তা করেন যে আমি তো 4th জেনারেশন নিচ্ছি, এটা কি আমার ভ্যালু ফর মানিটা থাকছে ঠিকঠাক? আদৌ না, এটার ভ্যালু ফর মানি থাকছে না। কারণ কি? আপনি ব্যাকডেটেড পণ্য কিনে ফেলেছেন। যখন দেখবেন যে আপনি এই পিসির কম্পোনেন্টগুলো বা এই পিসিটা রিসেল করতে যাচ্ছেন, দেখবেন যে এটার কোনো আদামাগনা একটা দামে আপনাকে সেল করে দিতে হবে। তার মানে কি? আপনি ভ্যালু ফর মানি এটা চিন্তা করেন নাই। তারপর ধরেন হচ্ছে যে আপনি কোন কম্পোনেন্টগুলো নিচ্ছেন, যে কম্পোনেন্টগুলো রিপুটেটেড বা যার প্রাইসগুলো স্টেবল থাকে। তারপর হচ্ছে আপনি ধরেন একেবারে একটা চাইনিজ একটা নরমাল একটা পাওয়ার সাপ্লাই কিনে ফেলেছেন। পাওয়ার সাপ্লাই তো আপনি আসলে নরমালগুলোতে কোনো রিসেল ভ্যালু পাবেন না। তার মানে এটা হতে পারে আপনি মাদারবোর্ড কিনেছেন, প্রসেসর কিনেছেন, একদম ব্যাকডেটেড, এগুলো রিসেল ভ্যালু আপনি ভালো পাবেন না। সো আপনি যখন পিসি কিনবেন, ভ্যালু ফর মানি এই কথাটা মাথায় রেখে অবশ্যই পিসি কিনবেন। মানে আপনার কষ্টের টাকায় এটা সেরা জিনিস হলো কিনা, ইভেন আপনি কখনো যদি সেল করতে যান, মিনিমাম যেন একটা ব্যালেন্স আপনি সেখান থেকে রিকভার করতে পারেন। তো এই বিষয়টা মাথায় রাখবেন। চতুর্থত আমার কাছে আরেকটা বিষয় যেটা মনে হয়, আমরা পিসি বিল করতে যে ভুলগুলো করি, সেটা হচ্ছে যে ফিউচারে যে আমরা আপডেট করব, এই রাস্তাগুলো বন্ধ করে দেই। কিরকম? ধরেন হচ্ছে যে আমি একটা পিসি কিনেছি, আমি এখানে ধরেন আমি যে মাদারবোর্ডটা নিয়েছি, ধরেন একটা 10th জেনারেশনের মাদারবোর্ড নিয়ে ফেলেছি 410। এখন আমাকে ইচ্ছায় অনিচ্ছায় আমাকে কিন্তু 10th জেনারেশনে এখানে থাকতে হবে। কিছুটা আপনি একটু পলিসি করতে পারেন যে কি 10 জেনের সাথে 11 জেন যেহেতু সেম ক্যাপাবিটেবল, তাহলে আপনি এমন একটা মাদারবোর্ড চয়েস করেন যেটাতে আপনি 10 জেনারেশন 11 জেনারেশন সাপোর্ট করবে। আরেকটা ব্যাপার হতে পারে যে আপনি ধরেন 12 জেনারেশনের প্রসেসর নিয়েছেন, বা নিয়েছেন, আপনি এমন একটা মাদারবোর্ড নিলেন যে আপনি 12 জেনারেশনের মাদারবোর্ডটা নিয়ে ফেলেছেন, আপনি ওখানে আপডেট করতে পারছেন না। তার মানে কি? আপনি ওইখানে কি আপডেট করতে পারছেন? ধরেন হয়তো DDR4 র্যাম নিয়েছেন, সেক্ষেত্রে আপনার DDR5 এ যাওয়ার একটা সুযোগ ছিল, 12 জেনারেশন যেহেতু আপনি DDR5 র্যাম নিতে পারতেন। তার মানে কি? এইরকম কিছু আপগ্রেডেশনের রাস্তাগুলো আপনাকে খোলা রাখতে হবে, যাতে করে ইন ফিউচারে আপনি যে পিসিটা কিনেছেন এখানেই কিছু ইনভেস্ট করে যেন ইন ফিউচারে আপডেট করতে পারেন। এটা একটা বিষয়। সর্বশেষ আজকে একটা বলবো, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, আমরা খুবই কম দামে পণ্য খুঁজতে যাই। মানে আমরা একটা কম্পিউটার কিনতে যাব যে ভাই একেবারে কম দামের মধ্যে দিতে হবে, আবার এটাও খুঁজবো যে আসলে আমার কি এটা একদম সেই গেম খেলতে হবে, কখনো যেন ল্যাগ না করে, কখনো যেন হ্যাং না করে। একটা জিনিস মাথায় রাখবেন, কম দামে কখনোই ভালো জিনিস হয় না। কম দামে সবসময় কোনো না কোনোভাবে আপনাকে একটা ভেজালি পণ্য ঢুকাই দিতে হবে। আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমাদের কাছে অনেকে আসেন পিসি কিনতে, দেখা যায় যে আমরা যেহেতু অথেন্টিক অফিসিয়াল পণ্য নিয়ে কাজ করি, আমরা তাদেরকে একটা সঠিক গাইডলাইন দিয়ে দিই। দেখা গেলো যে আমরা যে প্রাইসগুলো দিয়েছি একদম ন্যূনতম প্রফিট ধরে প্রাইসগুলো দিয়েছি, অন্য কোথাও গিয়ে দেখা যায় যেটা হয়ে যায় যে তাকে হয়তো আমরা একটা ভালো মানের ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই দিয়েছি, তাকে একটা বেসিক লেভেলের পাওয়ার সাপ্লাই দিয়ে কিছুটা প্রাইস কমায় দিয়ে তাকে দিয়ে দেওয়া হয়। তার মানে কি? আপনি কম দামে খুঁজেছেন, আপনি কম দামে তো আসলে ওই সঠিক পারফরমেন্সটা পাবেন না।
তার মানে এই কারণে দেখা যায় যে অনেকে বিভিন্ন জায়গায় কোটেশন নিয়ে মানে একটু লুজার হয়ে যায়। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন একটা কোটেশন নেবেন, আপনি 3-4 দোকান থেকে কোটেশন নেন, সমস্যা নাই, কিন্তু আপনি ব্র্যান্ডে এস্টাবলিশ থাকতে হবে। ধরেন এক দোকানে নিয়েছেন একটা গিগাবাইট মাদারবোর্ডের প্রাইস, আর এক দোকানে যে দেখলেন যে তারা আপনাকে অফার করছে MSI মাদারবোর্ড দিয়ে, আলটিমেটলি প্রাইসের একটু গ্যাপ থাকতে পারে। আপনি এক দোকানে নিয়েছেন ধরেন একটা ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, আর একজন দোকানে যে একটা বেসিক লেভেলের পাওয়ার সাপ্লাই নিয়ে ফেলেছেন, আলটিমেটলি এখানে কিন্তু একটা প্রাইস গ্যাপ হয়ে যাবে। তার মানে আপনি যখন কম দামে খুঁজতে যাচ্ছেন, আপনি ব্র্যান্ড থেকে সরে আসার কারণে এখানে আপনি লুজার হয়ে যাওয়ার কিছুটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছেন। সো এটা মাথায় রাখবেন যে শুধু কম দামে নয়, সঠিক দামে পণ্য কেনার চেষ্টা করবেন। কারণ কম দামে যখন কিনতে যাবেন অবশ্যই এটা সেখানে আপনাকে, কারণ তার টার্গেট থাকে যে সেলসটা করতে হবে, আর আপনার যেটা সমস্যা হবে যে আপনাকে সেখানে কোনো একটা হয়তো ভেজালি প্রোডাক্ট ঢুকায় দিয়ে আপনাকে কিছুটা বিব্রতকর অবস্থা বা লুজার করে ফেলবে। সর্বশেষ যে কথাটা বলি সেটা হচ্ছে যে সবসময় চেষ্টা করবেন অথেন্টিক অফিসিয়াল কোয়ালিটি পণ্যগুলো ব্যবহার করার জন্য। যখন আপনি অফিসিয়াল অথেন্টিক পণ্যগুলো ব্যবহার করবেন, তখন তুলনামূলক ওয়ারেন্টি এবং সার্ভিসগুলো নিয়ে অনেকটা নিশ্চিত থাকবেন, এবং শেষে দেখবেন যে আপনি অনেকগুলো ঝামেলা থেকে বেঁচে গিয়েছেন। আপনার কম্পিউটার একটা সঠিক বা কোয়ালিটি পণ্যগুলো কিনেছেন, অথেন্টিক অফিসিয়াল জেনুইন পণ্যগুলো কিনেছেন, দেখবেন যে আপনি ছোট ছোট যে সমস্যাগুলোর কারণে বারবার সার্ভিস সেন্টারে আসতে হয়, এই সমস্যাগুলো থেকে বেঁচে যাবেন। তো বন্ধুরা, আজকের এটাই ছিল সাবজেক্ট। কম্পিউটার কিনতে যে আমরা কি কি ধরনের ভুলগুলো করে থাকি, কি কি সমস্যা করে থাকি, কি কি কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই, এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করলাম। আরো কি কি কারণে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, বা আরো কি কি ভুল করে থাকি, বা আপনি কম্পিউটার কিনতে যে কি কি ভুল করেছেন একটু কমেন্ট করে জানাবেন। সেগুলো আমাদের দর্শকরা দেখবেন, সকলেই কমেন্টগুলো যেহেতু পড়েন, ভালো লাগবে সবার। আর সকলের কাছে দোয়া চাইছি, আগামীতে আবার নতুন কোনো ভিডিও দেখা হবে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।